গল্পের শুরুতে আমরা জুন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে মার্কেটে বসে নুডলস খেতে খেতে মেয়েদেরকে দেখছে। এখানে তো অনেক মেয়েরা ঘুরছে, কিন্তু জুন চলে যায় একটা মোটা মেয়ের কাছে আর তাকে ডেকে বলে যে আমার একটু সাহায্য দরকার। ওই মেয়েটা তখন ভদ্রভাবে বলে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জুন তখন বলে, আমার আপনার কাছ থেকে একটু বুকের দুধ দরকার। এটা শুনেই তো মেয়েটা জনকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। জুন তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার পেছনে তাকান, আমি ওর জন্যই চাচ্ছিলাম। বাচ্চাটাকে আমি কোনোভাবে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারছি না, তার জন্য মায়ের বুকের দুধ খুবই দরকার। ওই মেয়েটা তো তখন এটা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে জুন তখন ওই বাচ্চাটাকে বলছে যে এবারের মতো ফর্মুলাটা খেয়ে নে, না হলে এখন তোর জন্য আমাকে লাথি পর্যন্ত খেতে হবে। কিন্তু বাচ্চাটা তো কাঁদতেই আছে, সে কোনোভাবেই ফর্মুলা খাবে না। এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, মানে এক সপ্তাহ আগের কাহিনীতে। রাস্তার মোড়ে কিছু ছেলেরা মারামারি করছিল, তখন সেখানে জন এসে হিরোর মতো এন্ট্রি নেয়। সে বাইক থেকে নেমেই তো ওখানে ছেলেদেরকে মারতে শুরু করে, আর তারপর চাঙ্গো মাঙ্গু নামের দুই ফ্রেন্ডকে বলে যে আমি তোমাদের মানা করেছিলাম কোনো প্রকার ঝামেলায় তোমরা জড়াবে না। তখন তারা বলে যে আমরা কিছুই করিনি, ওরাই প্রথম শুরু করেছে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা জনকে দেখতে পাই, তার ট্রেনার তাকে কুংফু স্টাইলে মারছিল রাস্তায় দাঁড়িয়ে মারামারি করার জন্য। ঠিক ওই সময় সেখানে এন্ট্রি ঘটে জুনের মা আর ওই ট্রেনারের ওয়াইফ, মানে ট্রেনারই হলো জুনের বাবা। জুনের মা এসেই তো তার বাবার কান টেনে বলে যে তুমি আমার ছেলেকে এভাবে মারছো কেন? এরপর আবার জুনকে বলে যে তুমি কবে শুধরাবে? যখন তখন ঝামেলায় জড়িয়ে পড়ো। একটা কাজ করো, বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে দেখো, তারপরে বুঝতে পারবে বাবা মা হওয়ার কি যন্ত্রণা। এর পরের দিন সকালবেলায় জুন যখন স্কুলে যায়, তখন গেটের বাইরে তার একটা অদ্ভুত মেয়ের সঙ্গে দেখা হয়। এই মেয়েটা একটা সাদা কালারের কস্টিউম পরা ছিল আর একদম রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। তখন জুন বাইক থামিয়ে তাকে বলে যে তুমি কি মরতে চাচ্ছ নাকি? এই মেয়েটার নাম হলো মিনি, আর সে জুনকে দেখে কেমন যেন একটা আলাদা দুনিয়াতে চলে যায়। সে তার ফোনটা বের করে জুনের একটা ছবি তোলে, আর এরপর আবার তার কাছে ফোন নাম্বারও চায়, কিন্তু জুন তার কথায় কোনো পাত্তা দেয় না। পাশে একটা দোকানদারকে সে বলে যে এই থাকলো আজকের টাকা। এটা বলেই সে গেট টপকে ভেতরে চলে যায়। আসলে জুন ওই দোকানদারকে তার বাইকটা পার্ক করার জন্য এই টাকাটা দিয়েছে। এরপরে জুন যখন ভেতরে যায়, তখন এক টিচার তো জুন আর তার ফ্রেন্ড চাঙ্গুকে লাঠি দিয়ে এমন ভাবে মারে যে একসময় তো সেই লাঠিটাই ভেঙে যায়। আসলে জুনদের এই স্কুল প্রচন্ড পরিমাণ স্ট্রিক্ট। চাঙ্গু আর জুন যে গতদিন রাস্তায় মারামারি করেছে সেই খবরটা স্কুল পর্যন্ত পৌঁছে গিয়েছে। টিচারকে তারা বোঝানোর চেষ্টা করে যে তারা প্রথমে মারামারি শুরু করেনি, কিন্তু টিচার তো কোনো কথাই শোনে না, আর তাদেরকে বলে যে পরের মিটিং এ এটা ডিসাইড করা হবে যে তোমরা তিনজন এই স্কুলে থাকবে কিনা, আর কালকে কিন্তু অবশ্যই নিজেদের মা বাবাকে নিয়ে স্কুলে এসো। এদিকে আমরা মিনিকে দেখতে পাই, সে দৌড়ে বাড়ি ঢুকে সবাইকে বলে যে আমি আবারও স্কুলে যেতে চাই। এটা শুনেই তো তার মা বাবা অনেক খুশি হয়ে যায়, আর তাকে বলে যে ঠিক আছে, তুমি স্কুলে এখনই যেতে পারো। এরপর আমরা জানতে পারি যে মিনির মা বাবার মোট 9টা সন্তান, টিনেজ থেকে শুরু করে বেবি সহ সবই আছে। এরপরে আমরা দেখতে পাই মিনি তো জুন যে স্কুলে পড়ে ওখানে অ্যাডমিশন নিয়েছে, আর প্রথম দিন স্কুলে গিয়ে সে জুনের পাশেই বসে। জুন তো একটা ব্যাক বেঞ্চার, তাই টিচার মিনিকে মানা করে পেছনে বসতে, কিন্তু সে তো মূলত জুনের কারণেই পেছনে গিয়ে বসেছে আর জোর করে তার সঙ্গে কথা বলারও চেষ্টা করছে। ব্রেক টাইমে তো জুন আর চাঙ্গু স্কুলের ছাদে গিয়ে স্মোক করতে থাকে, নিজেদের মধ্যে বলা বলি করছিল যে বুঝতে পারছি না মাঙ্গো আজকে স্কুলে আসলো না কেন। তখনই সেখানে মিনি চলে আসে আর বলে যে স্মোক করা কিন্তু মোটেও ঠিক না, এতে ফুসফুসে ক্যান্সার হয়। চাঙ্গু তখন রেগে গিয়ে বলে যে তুমি এখান থেকে যাও তো। এটা শুনেই তো মিনি চাঙ্গুর মাথায় একটা ঘুষি মারে আর বলে যে আমি তো তোমাদের ভালোর জন্যই বলেছিলাম। এটা বলে সে ওখান থেকে চলে যায়। চাঙ্গু তখন জুনকে বলে যে এই এলিয়েন আবার কোত্থেকে আসলো। এরপর রাতের বেলায় জুন যখন বাড়িতে আসে, তখন সে তার বাবা মাকে বাসায় দেখতে পায় না, তবে একটা ভিডিও ক্যাসেট দেখতে পায়, আর ওটা প্লে করতে জুন দেখে যে তার বাবা মা সেখানে বলে গিয়েছে জুনের জন্য নাকি তারা পেরেশান হয়ে গিয়েছে। এমন কোনো দিন নেই যে তোমার নামে আমাদের কাছে নালিশ আসেনি, আজকেও তোমার স্কুল থেকে কল এসেছিল, তাই বিরক্ত হয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি, তুমি থাকো, আর এখন তোমাকে কেউ আর বকবে না। যতদিন পর্যন্ত তোমার
এসব বাদরামি ঠিক না হবে, মানে তুমি একজন পরিপূর্ণ বুঝদার ছেলে না হবে, ততদিন পর্যন্ত আমরা বাড়ি আসবো না। তোমার খরচ করার জন্য আমরা $100 রেখে এসেছি। এই টাকা দিয়ে তোমার পুরো মাস চলতে হবে। আর যদি তুমি এটাকে 1-2 দিনের মধ্যে উড়িয়ে ফেলো তাহলে নিজে ইনকাম করে তারপরেই চলবে। এই সব কিছু দেখে জুন কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায়, বাট পরে আবার মনে করে যে ভালোই হয়েছে, এখন তো বাসায় আমাকে বকার কেউ নেই, আমি এখন আমার মন মতো চলতে পারবো। সে ওই টাকা নিয়ে প্রথমে চলে যায় সুপার মার্কেটে আর পার্টি করার জন্য যা মন চায় তাই কিনে নেয়। ফোন করে তার 2 ফ্রেন্ড মানে চাঙ্গো আর মাঙ্গোকে পার্টির জন্য ডেকে নেয়। এরপর যখন জুন সেখান থেকে ওয়াইন নিতে যাবে তখনই তার নজর পড়ে একটা বেবির দিকে। এই বাচ্চাটাকে কেউ ওখানে রেখে গিয়েছে। সে তো আশেপাশে সব জায়গায় বাচ্চাটির বাবা মাকে খোঁজে কিন্তু কোথাও পায় না। এরপর সে সুপার মার্কেটের কাস্টমার সার্ভিসকে কন্ট্যাক্ট করে। তারা মাইকে অ্যানাউন্সও করে যে এখানে একটা বাচ্চা পাওয়া গিয়েছে, এই বাচ্চাটার মা বাবা প্লিজ কাউন্টারে এসে তাকে নিয়ে যান। অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করার পরও যখন কেউ আসে না তখন কাস্টমার সার্ভিসের লোকেরা বেবিটাকে পুলিশের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সর্বপ্রথম বাচ্চাটাকে কে দেখেছে এটা তো পুলিশরা অবশ্যই জিজ্ঞেস করবে। এই কারণে কাস্টমার সার্ভিসটা জুনের ডিটেলসটা একটা কাগজে লিখে দিতে বলে। জুন যখন ওখানে ডিটেলস লিখছিল তখন এই বেবিটার কাছ থেকে সে একটা কাগজ পায় যেখানে লেখা ছিল বাচ্চাটার বাবা জুন, সে ইয়ংসিয়ং হাই স্কুলের একজন ছাত্র। এরপরে যখন কাস্টমার সার্ভিসরা 2টা কাগজকে একসঙ্গে মিলায় তখন বুঝতে পারে এই বাচ্চাটা তো আসলে জুনেরই, কিন্তু সে এইভাবে বাচ্চাটাকে আমাদের কাছে কেন দিচ্ছে। এবার তারা জুনকে বলে যে নিজের বাচ্চাকে নিয়ে চুপচাপ বাসায় যাও, আর না হলে কিন্তু আমরা পুলিশে তোমার বিরুদ্ধে কমপ্লেইন করব। জুন তো এখানে চরম বিপদে পড়েছে, এখন না চাইতেও এই বাচ্চাটাকে তার বাসায় নিয়ে আসতে হয়। এদিকে পার্টি করার জন্য তার 2 বন্ধু বাসায় চলে এসেছে। তারা সব ঘটনা শুনে ওই বাচ্চাটাকে দেখে আর বলে যে এর চেহারা তো পুরো তোমার মতো জুন। ঠিক তখনই জুন ঘরে আবার মিনিকে দেখতে পায় আর বলে যে আরে একে আবার কে ডাকলো। তখন চাঙ্গো বলে যে ওর সঙ্গে তো আমার রাস্তায় দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছিল আমি কোথায় যাচ্ছি, তখন আমি বলেছিলাম যে আমি তোমার বাসায় পার্টি করতে আসছি, সেও আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। জুন তো এবার মিনির উপর অনেক রাগ করে আর বলে যে তুমি আসলে কি চাও বলো তো। তখন মিনি বলে যে দেখো বাচ্চাকে নিয়ে আমি অনেক বেশি স্বপ্ন দেখেছি, কিন্তু আমি তো এটা কখনো ভাবিনি যে তুমি আমাকে ছাড়াই এই বাচ্চার জন্ম দিয়ে দেবে। অনেক হয়েছে, তোমার এই চিল্লা চিল্লিতে বাচ্চাটা কাঁদছে, দাও আমাকে দাও, আমি ওকে শান্ত করছি। অবাক করা বিষয় হলো যে বাচ্চাটা এতক্ষণ ধরে কাঁদছিল সে মিনির কোলে যাওয়া মাত্রই একদম চুপ হয়ে যায়। এরপর বাচ্চাটাকে সে পাশের রুমে ঘুম পাড়িয়ে বাড়িতে চলে আসে আর নিজের মা বাবাকে জিজ্ঞেস করে যে তোমাদের কি এরকম মেয়ের জামাই পছন্দ যার কাছে আগে থেকেই একটা বাচ্চা আছে। এ কথা শুনেই তো তার মা বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, কি সব বলছো। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জুনকে দেখতে পাই। সে তার প্রত্যেকটা এক্স গার্লফ্রেন্ডকে গিয়ে ওই বাচ্চাটাকে দেখিয়ে বলে যে তুমি কি এর মা। কিন্তু সবাই তো জুনের ওপর রেগে গিয়ে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমি ওর মা হব কেন। আর তারা তো সেখানে জুনকে একটা থাপ্পড় লাগায় যে এতদিন ধরে আমার কোনো খোঁজ কেন নাওনি আর এখন এসেছো বাচ্চা নিয়ে। জুন তখন কিছুই বুঝতে পারছে না, তাই সে আবারও ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে। এদিকে বাচ্চাটা তো কাঁদতেই আছে। তখন জুন কোনো মতে বাসায় থাকা পাউডার মিল্ক বের করে ওটা গুলিয়ে বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা তো কোনো মতেই খাচ্ছে না, উল্টো হাত পা ছোড়াছুড়ি করছে। আসলে সে পটি করে দিয়েছিল। এদিকে জুন তো বুঝতেই পারছে না কি হচ্ছে, সে বারবার আরো দুধ খাওয়ানোর চেষ্টা করছে। এরপর কিছু বুঝে উঠতে না পেরে সে মিনিকে কল করে বলে দ্রুত আমার বাড়িতে এসো। বাসায় এসে মিলি তাকে বলে যে যখনই বাচ্চা কাঁদবে তখন প্রথমে তার ডাইপারটা চেক করবে, বাচ্চাকে ক্লিন করে তারপর তাকে দুধ খাওয়াতে হয়। আর শোনো, যদি বুঝতে না পারো যে বাচ্চার ক্ষুধা লেগেছে কিনা তাহলে তোমার আঙ্গুলটা বাচ্চার মুখের কাছে ধরবে, যদি সে ওটাকে খেতে শুরু করে তাহলে বুঝবে ক্ষুধা লেগেছে। এই সব কিছুই সে জুনকে বোঝাচ্ছিল, কিন্তু এরপর যখন সে জুনের দিকে তাকায় তখন দেখতে পায় সে অলরেডি ওখানে ঘুম। তার মানে মিনি যে এতক্ষণ ধরে তাকে যা যা বুঝিয়েছে জুন তার কিছুই শোনেনি।
বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে মিনি ওখান থেকে চলে যায়। এরপর মাঝরাতে যখন বাচ্চার ঘুম ভেঙে যায় তখন কান্নার আওয়াজ পেয়ে জুনেরও ঘুম ভাঙে। জুন তো কিছুই বুঝতে পারছে না এখন সে বাচ্চাটাকে নিয়ে কি করবে। এরপর সে একটা আইডিয়া বের করে। ওই রাতের বেলায় বাচ্চাটাকে একটা ডাস্টবিনের পাশে ফেলে রেখে ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, যাতে রাস্তার পাশেই বাচ্চাটাকে দেখে কেউ পুলিশকে ইনফর্ম করে, মানে সে অন্তত পক্ষে এটা থেকে মুক্তি পাক। ঠিক তখনই এখানকার যে ময়লা সংগ্রহ করে সে ঘুম থেকে জেগে যায় আর জুনকে বলে যে আজকে তো ময়লা ফেলার দিন নয়, যদি তুমি এখানে আজকে কিছু ফেলো তাহলে কিন্তু তোমার নামে জরিমানা হবে। এটা শুনে জুন ভয় পেয়ে যায়। জুন তখন বলে আমি এখানে কিছু ফেলতে আসিনি। এটা বলে সে বাচ্চাটাকে নিয়ে দ্রুত ওখান থেকে চলে আসে। তবে রাস্তার মাঝখানে সে জেমস নামের একজন লোকের সঙ্গে ধাক্কা খায়। জেমসের কাছেও তখন একটা বাচ্চা ছিল। তারা দুজনই এখন মনে হয় সেম বিপদে পড়েছে। এরপর তারা সেখান থেকে একটা জায়গায় গিয়ে বসে আর নিজেদের গল্পগুলো শেয়ার করে। জেমস তখন বলে যে এখন যদি আমি মানুষকে বলি যে আমার কাছে প্রোটেকশন কেনার টাকা ছিল না, এজন্য এই বাচ্চাটা আছে, তখন সবাই আমার উপর হাসবে। তাই আমি ভাবছিলাম এই বাচ্চাটাকে যে কোনো জায়গায় আমি রেখে দিয়ে আসবো, আর না হলে কোনো এতিমখানায় দিয়ে আসবো। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর তো আমার পুরো চিন্তাধারাই বদলে গিয়েছে। তুমি তো এখন পুরো যুবক ছেলে, চাইলে এই বাচ্চাটাকে পালতে পারো। ঠিক তখনই তারা ওখানে আরেকটা লোককে দেখতে পায় যার নাম ক্যান। তার কাছেও একটা বাচ্চা আছে। তারা দুজন তখন বুঝতে পারে যে এই লোক মনে হয় আমাদের মতোই বিপদে পড়েছে। এই জন্য তারা ওই লোকটাকে ডেকে নিয়ে আসে আর তারও স্টোরি শুনতে চায়। কিন্তু লোকটা তো এরপর রেগে গিয়ে তাদের দুজনকে বলে যে তোমার কি মনে হচ্ছে আমি আমার বাচ্চাকে কোথাও রেখে আসতে চাচ্ছি? আরে এটা আমার নিজের বাচ্চা। তোমরা জানো গডের কাছে কতবার চাওয়ার পর সে আমাকে বাবা বানিয়েছে। এটা আমার কত আদরের সন্তান। আমি তো তাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর শোনো, আমি একটা বেবি কেয়ার ফ্যাসিলিটি চালাই যেখানে আমরা সিঙ্গেল ফাদারদের কিভাবে বাচ্চা মানুষ করতে হয় সেগুলো শেখাই। তোমাদের দুজনের অবশ্যই সেখানে যাওয়া উচিত। এদিকে 2-3 দিন হয়ে যাবার পরও জুন যখন স্কুলে যায় না তখন স্কুল থেকে তার কাছে ফোন আসে। জুনের কাছে তো এখন আর কোনো উপায় নেই, তাই সে বাচ্চাটাকে নিয়ে এরপর স্কুলে চলে যায়। সে স্কুলের লকারের ভিতর বাচ্চাটাকে রাখার চেষ্টা করে, কিন্তু পিয়ন আবার এটা দেখে ফেলে। তাই সে দ্রুত এটা বাকি শিক্ষকদেরও বলে দেয়। জুনকে এরপর টিচার্স রুমে ডেকে সবাই বলে যে তুমি কি শুরু করেছো? জুন তখন বলে এটা আমারই বাচ্চা, তবে এর মা যে কে তা আমি জানি না, আর আমার মা বাবাও আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এজন্য বাধ্য হয়ে আমার একে দেখাশোনা করতে হচ্ছে। কিন্তু জুনের তো এখন ক্লাস করা লাগবে, তাই বাধ্য হয়ে ওই বাচ্চাটাকে সহ জুনকে ক্লাস করার সুযোগ দিয়ে দেয়। ক্লাসরুমে যাওয়ার পর সব স্টুডেন্টরাই বাচ্চাটাকে ঘিরে তার সঙ্গে খেলা শুরু করে, কিন্তু বেবি যখন পটি করে দেয় তখন আবার সবাই তার থেকে দূরে সরে যায়। এদিকে ক্লাস টপার তো সবাইকে চুপ হতে বলে, কারণ তাদের কথা বলার জন্য সে ঠিকমতো কনসেন্ট্রেশন দিতে পারছে না। আর তার এরকম ব্যবহার দেখে জুনের পর বাচ্চাটার পটি করা ডাইপার নিয়ে তার বইতে লেপটে দেয়। তখন ওই টপার তো কান্না করতে শুরু করে যে আমাকে একটু পড়তে দাও। তাই জুন এইবার তার বইটা টপারকে দিয়ে দেয়। এরপর রাতের বেলায় জুন যায় তার বন্ধু মাঙ্গুর সঙ্গে দেখা করতে, যে এখনো স্কুলের ফিস দিতে না পারার কারণে বেশ কয়েকদিন আসছে না। মাঙ্গো বাধ্য হয়ে একটা পার্ট টাইম জবও করে, কিন্তু কোনোভাবে নিজের প্রয়োজনে টাকা রোজগার করতে পারছে না। তার বাবা বেঁচে নেই, এই জন্য মার দায়িত্ব এখন তার। সে যাতে পরের দিন থেকে স্কুলে আসতে পারে এই জন্য জুন তাকে টাকা দিয়ে দেয়। আর এটা ছিল সেই টাকা যেটা জুনের মা বাবা তাকে যাওয়ার সময় দিয়ে গিয়েছিল। এরপর রাতের বেলায় জুন মেট্রো করে বাসায় ফেরে, কারণ টাকা যেহেতু নেই সে এখন বাইক চালানো বন্ধ করে দিয়েছে। সারাদিন ক্লান্ত থাকার কারণে মেট্রোতে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় আর দ্রুত মেট্রো থেকে স্টেশনে নেমে পড়ে। কিন্তু মেট্রো যখন আবারও ছেড়ে দেয় তখনই জুনের মনে পড়ে আরে আমি তো বাচ্চাটাকে মেট্রোর মধ্যে রেখে এসেছি। সে তখন দ্রুত মেট্রোটাকে ধরার চেষ্টা করে, কিন্তু পরে আবার চিন্তা করে যে আমি তো এটাই চাচ্ছিলাম, যে কোনো ভাবে বাচ্চাটাকে আমার থেকে দূরে রাখতে। সেটাই তো হয়েছে, তাই আমার এখন চুপচাপ ঘরে চলে যাওয়া উচিত। এরপর জুন যখন বাসায় চলে আসে তখন এই বাচ্চার জিনিসপত্র দেখে তো জুনের বাচ্চাটার কথা অনেক মনে পড়ে। সে নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করে, যা হয়েছে ভালোই হয়েছে, আমি তো এটাই চাচ্ছিলাম। কিন্তু তার মন কোনোভাবেই মানছে না, তাই সে সোজা চলে আসে পুলিশ স্টেশনে। সে পুলিশ অফিসারকে সত্য কথা বলে দেয় যে আমি তাড়াহুড়োর কারণে আমার বাচ্চাকে মেট্রোর মধ্যে রেখে এসেছি। অফিসার জুনকে দেখে বলে যে আরে
তুমি তো নিজেই বাচ্চা, তোমার আবার বাচ্চা আসবে কোত্থেকে। এরপর সেই বাচ্চাটাকে জুনের কাছে দিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে আবার জুনের স্কুলের টিচার চলে আসে। আসলে জুন যখন নেমে যায় তখন এই বাচ্চাটাকে মেট্রোর মধ্যে দেখে তো সেখানকার স্টাফরা পুলিশের কাছে রেখে হস্তান্তর করে। আর পুলিশ এরপর বাচ্চাটার সঙ্গে থাকা ব্যাগ চেক করে জুনের স্কুলের নামটা পায়, তাই সঙ্গে সঙ্গে স্কুলে কল করে দেয়। এজন্যই তার টিচার এখানে চলে এসেছে। তবে যাই হোক না কেন, বাচ্চাটাকে তো জুন আবারও তার কাছে ফিরে পেয়েছে। এদিকে বাচ্চাটাকে জুন কিছুতেই খাওয়াতে পারছে না, আর দেখে মনে হচ্ছে যে সে তার বাবার উপর রাগ করেছে। তাই জুন এইবার তাকে একটা ডক্টরের কাছে নিয়ে আসে। ডাক্তার তখন বলে যে বাচ্চাকে কোনো ফর্মুলা খাওয়ানো যাবে না, ওকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। জুন তো কিছুই বুঝতে পারছে না এখন সে মায়ের বুকের দুধ কোথায় পাবে। প্রথমে তো তার মাথায় মিনির কথাই আসে, কিন্তু পরে আবার ভাবে যে আরে এটা কিভাবে সম্ভব। এরপর সে চলে যায় হসপিটালে, আর ওখান থেকে এসব মেয়েদের ডিটেলস বের করে যারা সবে মাত্র মা হয়েছে। এরপর প্রত্যেকের দরজায় গিয়ে নক করে আর বলে যে আমার আপনার বুকের দুধ চাই। এটা শুনেই তো সে প্রায় কয়েক জায়গাতে থাপ্পড় খায়। এতবার অপমানিত হওয়ার পর জুন তখন বুঝতে পারে আমি এইভাবে কারো কাছে ডিরেক্টলি যেতে পারি না। এরপর সে একটা মোটা মহিলার কাছে যায় আর তাকে গিয়ে প্রথমে সবটা বুঝিয়ে বলে। তখন ওই মহিলা রাজি হয় তাকে দুধ খাওয়ানোর জন্য। তখনই মনে পড়ে ওই দিন রাতে ক্যানের কথা, তাই সে সঙ্গে সঙ্গে চলে যায় সেই বেবি কেয়ারে। আর গিয়ে দেখতে পায় সেখানে জেমসের মতো আরো অনেকে এসেছে ট্রেনিং নেওয়ার জন্য। জুনও এখান থেকে বাচ্চাদের টেক কেয়ার সম্বন্ধে অনেক কিছু শেখে, এমনকি কখন কোন টিকা দিতে হবে সেই সম্পর্কেও। এরপর জুন মিনিকে নিয়ে যায় বাচ্চাটাকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তখন সেখানে একজন মহিলা মিনিকে জিজ্ঞেস করে যে বাসায় কতগুলো বাচ্চা আছে। তখন মিনি বলে যে 9 জন। একথা শুনে তো ওই মহিলার মুখ পুরো হা হয়ে যায়। সে বলে যে 9 জন তোমার বাচ্চা? আমাদের তো একটা বাচ্চা দেখাশোনা করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, তুমি কিভাবে পারছো? এখন তাদেরকে এটা কে বোঝায় যে মিনির 9টা বাচ্চা না, তার বাবা মার 9টা বাচ্চা। বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পর জুন মিনিকে বলে যে তুমি বাসায় চলে যাও। আর জুন চলে যায় হোটেলে কাজ করতে, কারণ তার কাছে তো 1 টাকাও নেই। বাচ্চাকে কোলে করে নিয়ে সে প্রত্যেকটা জিনিস সার্ভ করে। আর তার এরকম হার্ডওয়ার্ক দেখে তো সেখানে অনেক কাস্টমার তাকে বেশ টিপসও দেয়। অন্যদিকে সেই ক্লাস টপার তো জুনের উপর বদলা নেওয়ার জন্য পরিকল্পনা করছিল, কারণ তার মা এই স্কুলের বোর্ড সদস্য। সে তার মাকে বলে জুনকে এটা বলে স্কুল থেকে বের করে দেবে যে একটা বাচ্চাকে স্কুলে নিয়ে আসার জন্য সেখানকার পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। তখন এই কথা আবার মিনি শুনে ফেলে, তো এটা শুনে তার মেজাজটা গরম হয়ে যায়। তাই সে ওই টপারকে সেখানে ল্যাং মেরে ফেলে দেয়। কিন্তু এটাতে তেমন কোনো লাভ হয় না, কারণ দ্রুত স্কুলে এক্সাম হবে। তাই বাচ্চাদের মনোযোগ যাতে অন্যদিকে সরে না যায়, এই জন্য জুনকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এই ডিসিশনে তো জুন অনেকটা হতাশ হয়ে পড়ে। তাই স্কুল থেকে বাড়ি না ফিরে সে মদ খাওয়ার জন্য সোজা বাড়ি চলে যায়। রাতের বেলায় যখন সে বাসায় ফিরে আসে তখন মিনি তার জন্য দরজায় অপেক্ষা করছিল, কিন্তু সে কোনোভাবে এখন মিনির মুখোমুখি হতে চাচ্ছিল না। তাই সে ওখান থেকে উল্টো হাঁটা শুরু করে। কিন্তু ঠিক তখনই মিনির বাবার সঙ্গে ধাক্কা লেগে যায়। জুনকে দেখে মিনির বাবা বলে যে আচ্ছা, তাহলে তুমি সেই ছেলে যার কারণে আমার মেয়ে আবারও স্কুলে জয়েন করেছে। তবে মানতেই হবে তুমি বেশ হ্যান্ডসাম, কিন্তু খবরদার আমার মেয়েকে আবার কষ্ট দিও না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপরে সে মিনির সম্পর্কে জুনকে বলতে শুরু করে। আসলে ছোটবেলা থেকেই মিনি অনেক জিনিয়াস স্টুডেন্ট। টিচাররাও তার মেধা দেখে পুরো অবাক হয়ে যেত। কিছু কিছু টিচাররা তো মিনিকে রীতিমতো দেখতে পারতো না, কারণ সে এমন এমন কঠিন সব প্রশ্ন করতো যে তারা অ্যান্সার করতে পারতো না। আর তার এসব প্রশ্নের জবাব না পাওয়ার কারণে মিনি তো পড়াশোনার প্রতি আগ্রহী হারিয়ে ফেলে। এরপর থেকে সে স্কুলে যাওয়া বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু তোমার জন্য সে আবার স্কুলে জয়েন করেছে, এই জন্য আমি অনেক খুশি। এরপর জুন যখন তার ঘরের সামনে যায় তখন দেখতে পায় যে মিনি সেখান থেকে চলে গিয়েছে, তবে একটা নোট রেখে গিয়েছে যেখানে লেখা ছিল যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার সঙ্গে আছি। এদিকে আমরা এতদিন পর জুনের মা বাবাকে দেখতে পাই,
যারা এই শহরের একটা সরকারি কোয়ার্টারে আছে। এখানে আজকে মিনির মা বাবা এসেছে, আর মিনির এক ভাই তো তখন জুনের মা বাবাকে গিয়ে বিরক্ত করতে শুরু করে। জুনের মা বাবা তখন রেগে গিয়ে বলে যে কেন যে এরকম পাবলিক প্লেসে বাচ্চাদেরকে নিয়ে আসেন বুঝি না। এটা শোনা মাত্রই তো মিনির মায়ের সঙ্গে আবার জুনের মা বাবা সেখানে ঝগড়া লেগে যায়। কিন্তু যখন মিনির বাবা জুনের বাবাকে দেখতে পায় তখন সে বলে, আরে আমি তো তোমাকে চিনি, নৌবাহিনীতে আমার সিনিয়র ছিলেন। তাই এবার ঝগড়া বাদ দিয়ে তারা একসঙ্গে গল্প করতে বসে। তখন মিনির মা বাবা বলছে যে জানো, আমার মেয়ের একটা বন্ধু আছে যার বয়স মাত্র 18 বছর। এই বয়সে এসে বাবা হয়ে গিয়েছে, কিন্তু সে জানে না যে এই বাচ্চার মাকে, আর তার মা বাবা এখন তার কাছে নেই। এই জন্য আমাদের বড় মেয়ে মিনি সব সময় তাকে হেল্প করতে যায়। এটা শুনেই তো জুনের মা বাবা অনেক হয়রান হয়ে যায় যে এত কম বয়সে একটা ছেলে কিভাবে বাবা হতে পারে। গডই জানে ওই ছেলেটার বাবা মা তাকে কি শিক্ষা দিয়েছে। কিন্তু এদিকে তো জুনের মার তখন মনে পড়ে যায় যে না জানি আমার ছেলেটা কি সব করে বেড়াচ্ছে। অন্যদিকে জুন তো বাসায় বসে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে কাঁদছিল, কারণ সে তাদেরকে অনেক বেশি মিস করছে। এই সব কিছু একা একা ম্যানেজ করা জুনের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল, কারণ তাকে তো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি যে পার্ট টাইম জবটা করতো সেটাও এখন নেই। নতুন যে জব পাচ্ছে সেখানে বাচ্চা এলাও না। এর পরের দিন যখন জুনের মা বাড়িতে আসে তখন ঘরে ঢুকতেই তো সে মিনিকে দেখতে পায়, আর যার কোলে আবার সেই বাচ্চাটা। জুনের মা তখন বলে যে তুমি কে, আর এই বাচ্চাটাই বা কার? মিনি তখন বলে এটা তো আমার বাড়ি নয়, তবে এই বাচ্চাটা এই বাসার মালিকেরই। এটা শুনেই জুনের মা তার হাজবেন্ডের উপর সন্দেহ করতে শুরু করে। সে তো ওখান থেকে চলে আসে আর দেখতে পায় যে তার হাজবেন্ড খাচ্ছে। তখন রেগে গিয়ে নুডলসের বোল ধরে তার মাথার উপর ঢেলে দেয় আর বলে যে এই বয়সে তুমি আমাকে ধোকা দিলে, তুমি কাকে প্রেগনেন্ট করেছো? এদিকে জুনের কাছে তো এক টাকাও নেই। তখন সে একটা মাতালের কাছ থেকে তার মানিব্যাগটা চুরি করে। ওই লোক যখন তাকে তাড়া করে তখন সে দ্রুত একটা গাড়িতে বসে পড়ে আর বলে যে ড্রাইভার জোরে গাড়ি চালাও। কিন্তু এরপর যখন সে ড্রাইভারকে দেখে তখন তো তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সে পুলিশের গাড়িতে এসে বসেছে। জুনকে তো সোজা পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, আর এবার আবার জুনের সেই ক্লাস টিচারকে ফোন দেওয়া হয়, কারণ জুনের মা বাবা তো পুরো গায়েব। এদিকে ওই পুলিশ অফিসার তো বারবার জুনের টিচারকে ওর বাচ্চার মা বলে ডাকছিল। এটা শুনে তো জুনের টিচার অনেক রেগে যায়, আর এরপর সে জুনকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে বলে যে তুমি কি তোমার সব সীমা পেরিয়ে গিয়েছো? এখন তুমি মানুষজনের মানিব্যাগও চুরি করছো। এরপর জুন তার সমস্যার কথা খুলে বলে, আর এটা শুনে তার টিচার তাকে কিছু টাকা দেয়। টাকা পেয়ে তো জুন দ্রুত তার জন্য সিগারেট কিনতে যায়, কিন্তু তখনই আবার তার বাচ্চাটার কথা মনে পড়ে। তাই সিগারেট না কিনে সে বাচ্চাটার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। এরপর যখন সে বাড়িতে ফিরে যায় তখন দেখতে পায় তার বাবা মা চলে এসেছে। তাদের দেখা মাত্রই তো জুন সেখানে কান্না করতে শুরু করে আর সব ঘটনা খুলে বলে। তখন তার বাবা বলে যে কালকে থেকে তুমি আবার রেগুলার স্কুলে যাবে, এই বাচ্চাকে আমরা দেখাশোনা করব। এর পরের দিন সকালবেলায় তার বাবার সঙ্গে স্কুলে চলে আসে। জুনের বাবা তখন প্রিন্সিপালের সঙ্গে কথা বলছিল, কিন্তু ঠিক সেই সময় তার মা কল করে বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এরপর জুন আর তার বাবা যখন দ্রুত হসপিটালে যায়, ওখানে গিয়ে তার মায়ের ওপর জুন চিল্লাতে থাকে আর বলে যে আমি তো বলেছিলাম বাচ্চাটার খেয়াল রাখবো, কিন্তু তোমরাই তো আমাকে জোর করে স্কুলে পাঠিয়েছো। তোমার না সর্দি ছিল? আমার মনে হয় তোমার থেকে আমার বাচ্চাটার এরকম জ্বর এসে গিয়েছে। মায়ের সঙ্গে এভাবে বেয়াদবি করে কথা বলার জন্য জুনের বাবা তাকে সেখানে সাপটে একটা চড় মেরে দেয় আর বলে যে তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি যে মায়ের সঙ্গে এভাবে কথা বলবে? এরপর জুন ওখান থেকে বাসায় ফিরে এসে আলমারিতে তার মায়ের একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে তার মা অনেক যত্ন করে ছোটবেলার সমস্ত কথা লিখে রেখেছে। জুনের ছোটবেলায় একবার জ্বর হয়েছিল, আর তাকে এভাবে দেখে তো তার মায়ের নাকি পুরো কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। সে আরো লিখেছে, গড তুমি জুনের সমস্ত যন্ত্রণা আমাকে দিয়ে দাও, কিন্তু আমার বাচ্চাটাকে সুস্থ করো। এসব কথা পড়ে তো জুন সেখানে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। এরপরে সে গতদিনের খারাপ ব্যবহারের জন্য তার মায়ের কাছে ক্ষমা চায়, কিন্তু জুন তো অনেক বেশি পেরেশানির মধ্যে আছে, কারণ এই বাচ্চাটার শরীর মোটেও ভালো নেই। এরপর সেখানে তার সঙ্গে দেখা করতে মাঙ্গো চলে আসে আর মাথা নিচু করে বলে যে তোমার এসব পেরেশানির কারণ হচ্ছে আমি। ওই বাচ্চাটা আমার। আসলে তুমি জানো আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, তাই আমার মনে হচ্ছিল এই বাচ্চাটার সঠিক খেয়াল তুমিই রাখতে পারবে। এটা শুনেই তো জুন প্রচন্ড রেগে যায়
দেয় আর মাঙ্গোকে মারধর করতে থাকে, কারণ এই বাচ্চাটার জন্যই তো জুনের এতদিন ধরে এতগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে। এখন যেহেতু সে সবটা জেনে গিয়েছে, তাই বাচ্চাটা সুস্থ হয়ে যাবার পর সে মাঙ্গোর কাছে দিয়ে দেয়। কিন্তু দেখা যায় জুন ওই বাচ্চাটাকে ছেড়ে একদম থাকতেই পারছে না। সে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি তো ওকে তার আসল পরিবারের কাছে দিয়ে দিয়েছি। সবাই জুনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে কিছু মানছে না। তাই এরপর একদিন রাতে সে সোজা চলে যায় মাঙ্গোর বাসায় আর ঘরের বাইরে দাঁড়িয়ে বাচ্চাটার আওয়াজ শোনার চেষ্টা করে। তখন সে শুনতে পায় যে মাঙ্গো তার মাকে বলছে, আমাদের অবস্থা এতটাই খারাপ যে বাধ্য হয়ে আমার এই বাচ্চাটাকে জুনের কাছেই দিতে হয়েছিল, কারণ আমি তো তাকে পালতে পারতাম না। কিন্তু এখন তো জুন তাকে ফেরত দিয়েছে, তাই এখন আমি ভাবছি বাচ্চাটাকে আমি অ্যাডপশনে দিয়ে দিব। এর কিছুদিন পর দেখা যায় সত্যি সত্যি বাচ্চাটাকে অ্যাডপশনে দিয়ে আসে। এক আমেরিকান কাপল বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নেয় আর পরের দিন তারা সঙ্গে করে বাচ্চাটাকে আমেরিকা নিয়ে যেতে চায়। জুনের মা বাবা আর সব ফ্রেন্ডরা তখন তাকে বোঝায় যে তুমি একবার যাও বাচ্চাটার সঙ্গে দেখা করে এসো, কিন্তু সে কোনোভাবেই যায় না। তবে শেষ মুহূর্তে সে বুঝতে পারে যে কোনোভাবেই এই বাচ্চাকে ছাড়া সে থাকতে পারবে না। এই জন্য সে দ্রুত বাইক চালিয়ে সোজা চলে আসে এয়ারপোর্টে। এখানে এসেই তো সিকিউরিটি গার্ডের সাথে ঝামেলা করে ফেলে। এদিকে জুনকে দেখেই তো বাচ্চাটা তার কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয় আর জোরে জোরে কাঁদছিল। তখন আমেরিকান কাপল বুঝতে পারে যে এরা দুজন ইমোশনালি কানেক্টেড, আমরা কোনোভাবেই তাদেরকে আলাদা করতে পারি না। এরপরে জুন ডিসাইড করে যে এটা শুধুমাত্র আমার বা মাঙ্গোর ছেলে নয়, সে আমাদের সবারই বাচ্চা। এরপর থেকে এক এক সপ্তাহ করে আমরা সবাই একে আমাদের কাছে রাখবো। এই ডিসিশনে সবাই অনেক খুশি হয়ে যায় আর এখন জুন আর মিনির মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, মানে ভালোবাসার সম্পর্ক। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই চমৎকার সুন্দর মুভির গল্পটা।